যদি আমরা চিন্তা করি যে এসকেলেটেড ফান্ডিং, ছেলে মেয়েদের যে চিন্তা ভাবনা, স্বকীয়তা, সেইগুলোকে আমরা কি করে কাজে লাগাতে পারি তার জন্য আমাদের সিস্টেমটা একটু অন্যরকম করা প্রয়োজন। কিন্তু তার থেকে বিশেষ কিছু পরিবর্তনের এমন দরকার নেই যে এর জন্য নতুন বাড়ি ঘর বানাতে হবে এরকম কিছু। সেই জন্য আমার যেটা ধারণা যে আমরা যদি ধাপে ধাপে চালু করি তাহলে 1-2 বছরের মধ্যেই কিন্তু আমরা কিছু কিছু ফল পাবো। এবং ফলগুলো আমরা কিভাবে পাবো বুঝতে পারবো। যে কেউ দেখা গেল 4 বছরের একটা ডিগ্রি প্রোগ্রামের জন্য পড়তে ঢুকেছে, কিন্তু 1 বছর 2 বছর পরে সে এমন কিছু কর্মমুখী শিখেছে যে সে নিজে তার থেকে হয়তো স্বনির্ভর হতে পারছে বা অন্যের জন্য সে কাজকর্ম ব্যবস্থা করে দিতে পারছে। কোন একটা প্রযুক্তি সেই বিষয়ে কাজ করে, ডিপ টেক যাকে বলে, সেই ধরনের প্রযুক্তিকে ব্যবহার করে সে বিরাট একটা উদ্যোগপতি হওয়ার দিকে এগিয়ে চলেছে। তো এই ধরনের যে এক একটা দিক নির্দেশ করা, স্কিল ডেভেলপমেন্ট, অর্থাৎ সবাইকে যে একদম উঁচু ক্লাস অবধি পড়তে হবে তা না, গতানুগতিক যে ডিগ্রি, এই গতানুগতিক ডিগ্রি খালি সার্টিফিকেট দেবে, কিন্তু তার থেকে তো আর অন্য কিছু পাওয়া যাবে না, এটা আমরা সবাই বুঝি। কিন্তু হয়তো দেখা গেল কেউ ভালো হাতের কাজ করতে পারে, তাকে কি করে আমরা সসম্মানে সেই দিকে নিয়ে যেতে পারি, এই যে ব্যবস্থাটা আমাদের এখানে অনেকেই আছে যারা খুব সুন্দর ভালো হাতের কাজ করতে পারে, কিন্তু তাদের সুযোগ সুবিধাগুলো আমরা আমাদের যে শিক্ষার মূল ব্যবস্থা তার সাথে সংযুক্ত করি। সেইটাকে যদি আমরা সংযুক্ত করে দিই তাহলে কিন্তু আমার ধারণা যে জাতীয় শিক্ষানীতি ওটার মাধ্যমেই আমরা অনেকটা এখানে প্রয়োগ করতে পারি। সেটার জন্য যে খুব বেশি সময় লাগবে বলে আমার মনে হয়। এতদিন ধরে যে স্টিরিওটাইপ মানে ওই যে একটা ভাবনা চিন্তা হতো, মানে বাবা মার মধ্যেও জিনিসটা রয়েছে যে আমাদের অনেক, যেমন এখন তো এআই হাবের কথা আমাদের বাজেটের কথা বলা হয়েছিল, তো এই যে নতুন প্রযুক্তির কথা, এর সঙ্গে কি মা বাবার একটা বড় একটা ভূমিকা রয়েছে, তাদেরকে কি মেন্টাল প্রিপারেশন দেওয়া হবে? এটা আমাদের ঠিক, আমরা আমাদের যারা গুরুজনরা আছেন তাদেরকে আমাদের দোষ দিয়ে লাভ নেই। তার কারণ হচ্ছে আমাদের সেই পরাধীনতার সময় থেকেই এমন একটা মানসিকতা তৈরি হয়েছে যে আমাদের যে করে হোক চাকরি পেতে হবে, এবং তার জন্য আমাদের যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা সেটা কেরানি তৈরি করেছে। অর্থাৎ কিছু না পারলে আমরা দেখা যাচ্ছে যে কোথাও একটা হয়তো মানে কেরানি বলতে আক্ষরিক অর্থে কেরানি না হতে পারে, কিন্তু কেরানির মতো কাজ, অর্থাৎ যেখানে নিজের চিন্তা ভাবনা উদ্ভাবন এই ব্যাপারগুলো খুব একটা নেই, এই যে স্টিরিওটাইপ যে ব্যাপারটা, এবং সেই কাজও আর কজনকে দেওয়া যাবে, দেশে এত জনসংখ্যা, তার তো একটা সীমাবদ্ধতা আছে। তো এই জিনিসটা সেই জন্য আমাদের যারা গুরুজনেরা আছেন তাদের মাথায় ওটা ঢুকে গেছে, তার কারণ ওনাদের প্রজন্মে তো ওটাই ছিল। কিন্তু আমাদের যেটা করতে হবে, ওনাদেরকে আমাদের যে আলাদা করে কিছু ওনাদের জন্য কোনো ওরিয়েন্টেশন করতে হবে তা না, আমাদের কিছু সাফল্যের উদাহরণ ওনাদেরকে দেখাতে হবে। যে ধরা যাক আমাদের পাড়ার মধ্যে কোনো একজন কেউ ছেলে মেয়ে সে পাশ করে বেরিয়ে একটা ভালো চাকরি পেল, তখন সবাই বলে, আমরাও দেখেছি যে আরে অমুকের ছেলে দেখেছিস কিরকম কত টাকা মাইনের চাকরি পেয়েছে, আর তখন যে পায় না তার মনে একটু দুঃখ হয় যে কি হলো, আমি তো ওর মতো হতে পারলাম। এবারে যদি এরকম কিছু উদাহরণ আমরা দেখাতে পারি যে কত টাকার মাইনের চাকরি এ পেয়েছে বড় কথা নয়, এ যেভাবে তার জ্ঞান বিদ্যা প্রয়োগ করে উদ্যোগপতি হয়েছে সে ওরকম 100 জনকে চাকরি দিতে পেরেছে, এইভাবে কিছু উদাহরণ যদি আমরা সাফল্যের উদাহরণ জাতীয় শিক্ষানীতি থেকে তাকে শোকেস করতে পারি, মিডিয়ার মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে তাদের সাফল্যকে আমরা উদযাপন করতে পারি কিছু ভাবে, সারা বছরের শেষে হয়তো আমরা একটা প্রাইজ দিলাম যে এইভাবে প্রচলিত শিক্ষার বাইরে গিয়ে যারা তাদের যে উপার্জন এবং অন্য কিছু তার একটা নতুন রাস্তা করতে পেরেছে তাদের একটা স্বীকৃতি, যেরকম ভাবে সেরা বাঙালি ইত্যাদি স্বীকৃতি বিভিন্ন রকম দেওয়া হয়, এইটা একটা ক্যাটাগরি করে আমরা যদি তাদের স্বীকৃতি দিই এবং সেইগুলো যদি আমরা গুরুজনদের সামনে দেখাই তাহলে কিন্তু ওনারা বুঝে যাবেন, ওনাদের সামনে তো উদাহরণ নেই, ওনারা তো দেখেই অভ্যস্ত যে ভালো চাকরি পাওয়া ছাড়া জীবনে আর কিছু নেই। 2020-তেই এই ন্যাশনাল এডুকেশন যে পলিসি সেটা ইন্ট্রোডিউস হয়েছিল। আমার মনে হয় দুর্ভাগ্য মানে বাংলার যে আমরা এতখানি পিছিয়ে পড়েছি, যেটাতে এখন যদি আমরা দেখি এই প্রেজেন্ট মানে সিচুয়েশনে গোটা ভারতবর্ষে প্রায় বলতে গেলে উত্তর এবং পশ্চিম অঞ্চলে যারা, তারা কিন্তু অনেকটাই, সেই রাজ্যগুলো অনেকটা এগিয়ে গেছে। এবং আমি বিভিন্ন রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিতে গেছি, কাজ করেছি, সেখানে বক্তৃতা দিয়ে গেছি, তখন আমি দেখেছি যে এনইপি ফলো করে কিন্তু তারা অনেকখানি এগিয়ে গেছে। কি শুধুমাত্র শিক্ষায় নয়, শিক্ষার পরে তো কিছু স্টেপ আছে, সেটা হচ্ছে যে পরবর্তী প্রজন্মে আমাদের যে নতুন প্রজন্ম তারা পরবর্তীকালে গিয়ে কাজের ক্ষেত্রে তারা কতখানি এগিয়ে গেছে। তো সেটাকে চিন্তা ভাবনা সেই মাথায় রেখেই কিন্তু এই ন্যাশনাল এডুকেশন পলিসিটা যারা গঠন করেছিলেন সরকার, সেটা মাথায় রেখে।
তো তার পুরোটা যে তার যে ফলটা, তার যে পরিণামটা, সেটা তো তাদের ছেলে মেয়েরা সমস্ত সবাই তারা সেটা এনজয় করছেন, কিন্তু সেই দিক থেকে আমরা অনেকখানি পিছিয়ে গেছি। আমাদের এখানে যদি শিক্ষণ প্রশিক্ষণ বলা হয়, তাহলে আইটিপি, ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম শুরু হয়নি। চেষ্টা করা হয়েছিল, করেছিলাম, তার সিলেবাস তৈরি ছিল, কিন্তু সেটা ইমপ্লিমেন্টেড হয়নি। এবং তারপরে যদি বলা হয় ভাষার ক্ষেত্রে, সেখানেও দেখছি আমরা কিন্তু পিছিয়ে পড়েছি, আমরা সেখানেও কোনো অগ্রগতি আমাদের হয়নি। মাতৃভাষায় শিক্ষাদান, আমাদের কিন্তু আমরা বাঙালিরা আমাদের মাতৃভাষা নিয়ে প্রচন্ড গর্ব করি, কিন্তু শিক্ষাক্ষেত্রে তার কতখানি সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পেরেছি, সেখানে কিন্তু একটা প্রশ্ন উঠে যাচ্ছে। এবং তা বাদে টেকনোলজির জায়গাটা রয়েছে, এআই এবং মেশিন লার্নিং এর ব্যাপারটা রয়েছে। হ্যাঁ, সেখানেও আমাদের রাজ্য যে বিশ্ববিদ্যালয়গুলি, হ্যাঁ, সেগুলো যদি আমরা তুলনা করি অন্যান্য রাজ্যের থেকে, আমি গুজরাটে গেছি, আমি সেখানে দেখেছি সেখানকার একাডেমিগুলো কিভাবে কাজ করছে, ভাষা একাডেমি। হ্যাঁ, সেই তুলনায় যখন আমি আমার এখানে দেখি একজন ভাষাকর্মী হয়ে, তখন আমার খুবই দুঃখ হয় যে আমার ছেলেমেয়েরা কিন্তু ভীষণভাবে পিছিয়ে পড়ছে। কারণ আমরা শিক্ষকরা, আমাদের ফার্স্ট এবং লাস্ট প্রায়োরিটি কিন্তু আমাদের স্টুডেন্টসরা। সেই জায়গায় আমরা মনে হয় আমরা অনেকখানি পিছিয়ে গেছি, কিন্তু এখন এই যে শুরুটা হয়েছে, এবং আমাদের বর্তমান রাজ্য সরকার, তারা তো ভীষণভাবে আমাদেরকে প্রতিটি জিনিসে তারা উদ্বুদ্ধ করছেন, এবং কিভাবে এগিয়ে যেতে হবে সেই ব্যাপারটাতে ন্যাস, আমাদের যে শিক্ষা সংস্কৃতি উত্থান ন্যাস এবং ভারতীয় শিক্ষণ মন্ডল, এরা মিলিতভাবে খুব ভালো কাজ করছে। হ্যাঁ, ফলে রাজ্য সরকার সেই জায়গাতে আমাদের সব রকম ভাবে বিশ্ববিদ্যালয়গুলোর জন্য নতুনভাবে ভাবনা শুরু করেছেন। এবং আমার মনে হয় যে এইটাকে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, ন্যাশনাল এডুকেশন পলিসিকে, আজকে প্রফেসর সুমন চক্রবর্তী আইআইটি ডিরেক্টর অসাধারণ একটি প্রেজেন্টেশন দিয়েছেন, তো সেটাকে যদি আমরা ফলো করতে পারি তাহলে আগামী দিনে ভীষণ ভালো হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন পার্টটা খুবই কঠিন, কারণ আমরা এতটাই পিছিয়ে পড়েছি যে সেটা এখন সময় সাপেক্ষ, কিন্তু এটাও আমরা পেরিয়ে যাব নতুন সরকারের সহযোগিতা, এবং মনে হয় আগামী দিনে আমরা ভীষণ ভালো করতে পারবো। ম্যাম, এটার কি আমাদের যে পরিকাঠামো বাংলাতে কথা হ্যাঁ। বলছি, ইনফ্রাস্ট্রাকচার কি রয়েছে এতটা আমাদের টেকনোলজিক্যালি সব দিক থেকে কি সাউন্ড রয়েছে? দেখুন, এখন ব্যাপারটা হচ্ছে যে কোথায় কি রয়েছে বা কি করছে, অতীতে আমরা ফিরে যাব না, আমরা বর্তমানে দেখব যে আমরা এগিয়ে আগে কি করতে পারি, কোনখানি খামতি রয়েছে, সেই লুপহোলস গুলোকে আমাদের প্রথমে ট্রেস করতে হবে, এবং তারপরে সেগুলোকে এক্সপ্লোর করে সেই জায়গাগুলোকে আমাদের ঠিক করতে হবে। আমরা যদি বারে বারে অতীতে পিছিয়ে যাই যে আমাদের কি হয়নি, তাহলে কিন্তু এগোনোর পথেও সমানে বাধা পেতে থাকবে। এবং যেখানে সরকার এতখানি সাহায্য করছে, হ্যাঁ, তারা, এবং আমার মনে হয় যে আমাদের শিক্ষকরা, আমরা তো এটাই চাই দিনের শেষে, হ্যাঁ, যে আমরা যে যা নতুন এডুকেশন যে শিক্ষা এটা এসেছে আমাদের পলিসিটা, সেটা কিভাবে এখন ইমপ্লিমেন্ট করে, এটা সমগ্র শিক্ষক সমাজকে এবং আমাদের যে ইনস্টিটিউশনগুলো, এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে, এবং সেখানে একটা ইন্টিগ্রেশন, স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় তিনটের মধ্যে একটা সমন্বয় রেখে কাজ করতে হবে। কারণ একটা যে কথাটা যে ছোটবেলা স্কুলে যা পড়াশোনা হয় সেটাকেই কিন্তু তারা এগিয়ে নিয়ে যায়, ফলে সেই বেসটাকে কিন্তু সাংঘাতিকভাবে শক্তিশালী করতে হবে, এবং তার সমস্ত নিদান কিন্তু আমাদের নিউ এডুকেশন পলিসিতে দেওয়া আছে, স্পষ্টভাবে বলে দেওয়া আছে যে স্কুলকে কিভাবে এম্পাওয়ার করতে হবে স্টুডেন্টসদেরকে, তারপরে তারা কলেজ ধাপে যাবে, তারপরে তারা আবার পরবর্তী ধাপ অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলোতে যাবে। এবং আমার মনে হয় যেখানে সবাই মিলে, বিশ্ববিদ্যালয়, সেখানকার কর্তৃপক্ষ, সরকার, আমাদের শিক্ষা বিভাগ এবং আমাদের শিক্ষকরা, এবং অবশ্যই অন্যান্য যে স্টেক হোল্ডার্স, শিক্ষাকর্মী আছে, ছাত্রছাত্রী আছে, অভিভাবকরা আছে, সবাই মিলে এই জিনিসটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো, আমি খুব আশান্বিত। ভারতীয় শিক্ষা এবং সংস্কৃতি, তার যে চিরন্তন যে ভাবধারা, এবং যেখানে বিজ্ঞান থেকে, সমাজ থেকে, অর্থনীতি থেকে বিভিন্ন বিষয়ের উপরে দীর্ঘকালীন যে গবেষণা, এটা হচ্ছে ভারতীয়দের জন্য একটা অ্যাডভান্টেজ। আমরা সেই অ্যাডভান্টেজটাকে কিভাবে কাজে লাগাতে পারি, হয়তো পৃথিবীর অন্য যে দেশগুলো আছে তারা হয়তো সেই অ্যাডভান্টেজটা পায়নি বা পাচ্ছে না। আজকে যদি পুরনো সভ্যতাগুলো দেখা যায়, ইতিহাসের যারা স্কুলের ছাত্র তারাও জানে, মহেঞ্জোদারো ছাড়াও হরপ্পা, মহেঞ্জোদারো সভ্যতা থেকে মিশরীয় সভ্যতা, এগুলো, এই যে প্রাচীন যে সভ্যতাগুলো আছে, সেখানে প্রাচীন জ্ঞান বিজ্ঞান চর্চা থেকে, সাহিত্য থেকে, বিভিন্ন বিষয়, জ্যোতির্বিজ্ঞান, সবকিছুর উপরে চর্চা হয়েছে। আমাদের এই তথাকথিত আধুনিক শিক্ষা ব্যবস্থা ভারতীয় যে সংস্কৃতি, শিক্ষা এবং জ্ঞান বিজ্ঞান, সেটাকে ভুলিয়ে দিয়েছে অনেকাংশে। সেই জায়গাটাকে ফিরিয়ে আনা, কিন্তু কয়েকটা বাস্তব সমস্যা আছে। প্রথমত হচ্ছে যে গত
15 বছর বা তারও আগে থেকে যে উদ্দেশ্য নিয়ে শিক্ষা ব্যবস্থা থাকা উচিত, যে লক্ষ্য নিয়ে শিক্ষা ব্যবস্থা পরিচালনা করা উচিত, তার থেকে কিন্তু অনেকটা সরে গিয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ। তার মূল কারণ হচ্ছে যে শিক্ষা, বিশেষ করে উচ্চশিক্ষাকে যে গুরুত্ব দেওয়ার কথা, যে যত্ন সহকারে পরিচালনা করার কথা, সেই জায়গাটা কিন্তু একটা বিরাটভাবে নেগলেক্টেড হয়েছে। গত 15 বছরের আমরা সকলেই জানি যে শিক্ষা ব্যবস্থা, এবং আমি যেহেতু উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত একজন মানুষ, তার জন্য আমরা খুব ডিপলি দেখেছি, ফিল করেছি, শুধু নেগলেক্টেড নয়, টপ টু বটম করাপশন, এত ব্যাপক দুর্নীতি এবং অযোগ্য ব্যক্তিদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলো দেওয়ার জন্য বহু ক্ষেত্রে যেটা ঘটবার তাই ঘটেছে, একটা কমপ্লিট ব্রেকডাউন এবং ফেলিওর। আর একটা বড় বিষয় যেটা বারবার আমরা ফোকাস করেছি, এবং আমার মনে আছে 2023 সালেও এই বিষয়টা নিয়ে তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে আমরা যারা সেই সময় উপাচার্যের দায়িত্বে ছিলাম আমরা কথা বলেছিলাম, সেটা নিয়ে অনেক টিকা টিপ্পনী তৎকালীন শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গের যিনি ছিলেন তিনি এমন কিছু অশ্রাব্য কথা বলেছিলেন যেটা কোনো শিক্ষককে বলা যায় না, কৃতদাস বলেছিলেন, সেখানে আমরা প্রতিক্রিয়া দিয়েছিলাম। আমরা সেখানে একটা কথা বলার চেষ্টা করেছিলাম তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে, তিনি এখনো আছেন, যে নয়া শিক্ষানীতি রূপায়ণের ক্ষেত্রে যারা করবেন তাদের যে প্রপার ট্রেনিং, তাদের যে এম্পাওয়ার করা, তাদেরকে সেই অনুযায়ী উপযোগী করা, সেই জায়গাটা কিন্তু যেমন ফোকাস করা দরকার আছে, অ্যাট দ্য সেম টাইম পরিকাঠামোগত যে বিরাট একটা দুর্বলতার জায়গায় আছে, স্পেশালি উচ্চশিক্ষা, কলেজ এবং বিশ্ববিদ্যালয়। যেমন আমরা বলেছিলাম যে এখন চয়েস বেসড ক্রেডিট সিস্টেম, আমি বিভিন্ন সাবজেক্টের কম্বিনেশন নিতে পারি, তো সাবজেক্টের কম্বিনেশন নিতে গেলে তো সেই সাবজেক্টগুলো থাকতে হবে, সে সাবজেক্ট পড়ানোর লোক থাকতে হবে। যতজন শিক্ষক লাগবে তার যদি 40% শিক্ষক দিয়ে শিক্ষকতা হয়, অশিক্ষক কর্মচারীর তেমনি অবস্থা। বহু প্রত্যন্ত অঞ্চলের কলেজ আছে, বহু প্রত্যন্ত অঞ্চলের জায়গা আছে, এমনকি আপনি দার্জিলিং এ চলে যান, তার কিছু প্রত্যন্ত অঞ্চল, জলপাইগুড়ি যান, আলিপুরদুয়ার যান, কুচবিহার যান, কলকাতা দেখলে কিন্তু সবটাতে বোঝা যাবে না। কলকাতারও সব জায়গায় কলেজগুলোর ইনফ্রাস্ট্রাকচার এক নয়। ব্যাঙের ছাতার মতো বিশ্ববিদ্যালয় গজিয়েছে, বহু বিশ্ববিদ্যালয় আছে যার তো নিজস্ব বিল্ডিংই নেই, অ্যাকচুয়ালি উপাচার্য ছাড়া আর কোনো দ্বিতীয় ব্যক্তিই নেই সেখানে কর্মচারী হিসেবে কাজ করার, আধিকারিক, শিক্ষক, কর্মচারী কেউ নেই, বিল্ডিং নেই। একটা প্রাইমারি স্কুলের বিল্ডিং এ দুখানা ঘর কোনো রকমে দেওয়া, একটা প্রাইভেট কলেজের বিল্ডিং এ দুখানা ঘর কোনো রকম, এটার নাম বিশ্ববিদ্যালয়। এভাবে বহু কলেজ আছে। সেখানে নয়া শিক্ষানীতিতে বলেছে যে একটা ল্যাবের জন্য সাইজ কিরকম হবে, ল্যাবের টোটাল যা সাইজ, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ইনটু দ্য ল্যাবের সাইজ যদি হয়, তাহলে টোটাল যা স্কোয়ার ফিট লাগে গোটা কলেজের বিল্ডিংটাই ততটা, তাহলে গোটা বিল্ডিংটা শুধু ল্যাব হবে। ক্লাসরুম কোথায় হবে? শিক্ষক সংখ্যা কত? 5 জন শিক্ষক, 500 ছাত্র, 50টা ডাইভার্সিফিকেশন, ইজ ইট পসিবল? অর্থাৎ এই জায়গাগুলোতে জোর দিতে গেলে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, তার সঙ্গে অর্থ, তার সঙ্গে হচ্ছে যে যারা পরিচালনা করবেন সেই ধরনের সৎ এবং স্বচ্ছ মানুষ, এই সমস্ত ব্যবস্থাগুলো আসা দরকার। আগামী দিনে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাব তার একটা রূপরেখা মোটামুটি আজকে সম্মেলনের মধ্যে দিয়ে আমরা খুঁজে পেলাম, একটা দিশা খুঁজে পেলাম। দেখুন, সমস্যা তো প্রচুর আছে, সমস্যা থাকবে, কিন্তু সমস্যা কিভাবে আমরা অ্যাড্রেস করে এগিয়ে যেতে পারবো, এটাই আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। সুতরাং আমার দৃঢ় বিশ্বাস যে ন্যাসের উদ্যোগে যে আলোচনা চক্র এবং বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার যেভাবে আগ্রহ, উৎসাহ, উদ্দীপনার সঙ্গে এবং পাশাপাশি ভারত সরকারের যে নিউ এডুকেশন পলিসি 2020 সেটাকে মাথায় রেখে প্রথমবার পশ্চিমবঙ্গে এই সুযোগ আমরা পেয়েছি যে সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের ইউথকে একটা উপযুক্ত নাগরিক হিসাবে আগামী দিনে নেশন বিল্ডিং এর প্রসেসের সঙ্গে যাতে প্রত্যেকটা পশ্চিমবঙ্গের মানুষকে যুক্ত করা যেতে পারে, তার একটা গুরুত্বপূর্ণ বিগিনিং হয়েছে আজকের এই প্রোগ্রামের মধ্যে। আরেকটি প্রসঙ্গ যে গত 15 বছর এবং তার আগেও যে শিক্ষার হাল, বাংলার শিক্ষার হাল যতটা নেমে গিয়েছিল, ততটা দেখা গেছে যে কর্মসংস্থানের হালও কিন্তু ততটাই নেমে গেছে। এবং এবার যে আলোচনা হলো যে নয়া শিক্ষানীতি এবং তার সাথে সাথে নয়া কর্মসংস্থান, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি বার্তা? এইটাই তো, সেই কারণেই আমি আলোচনাটা শুরু করলাম, দিস ইজ এ গুড বিগিনিং।
আমরা খুব এক্সাইটেড, এবং তার পাশাপাশি আমাদের সামনে অনেক বড় লক্ষ্য এবং অনেক দায়িত্ব, এবং সেই দায়িত্ব নিয়ে আমাদের কাজগুলো করার জন্য আগামী দিনে পশ্চিমবাংলায় একেবারে প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো, এবং প্রত্যেকটা প্রাথমিক থেকে সেকেন্ডারি এবং তার সঙ্গে সঙ্গে টার্সিয়ারি লেভেলের শিক্ষা ব্যবস্থাকে ইন্টারকানেক্টেড করে তোলা। 5+3+3+4 যে মডেল নতুন শিক্ষা নিয়ে, সেটা কিন্তু পশ্চিমবঙ্গে আমরা এখনো চালু করে উঠতে পারিনি। সুতরাং আমাদের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে, যদি ইন্টারকানেক্টেডনেসটা ডেভেলপ করতে হয় তাহলে ইমিডিয়েটলি এই মডেলটাকে চালু করা। আর আমার দৃঢ় বিশ্বাস, আমরা সামগ্রিকভাবে সবাই যদি একযোগে কাজ করি, পশ্চিমবঙ্গের অনেক সমস্যা রয়েছে গত 15 বছর, তার আগে 34 বছর বাম জমানার, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, বেরোজগারি এবং চাকরি প্রার্থীরা কিভাবে দিনের পর দিন রাস্তায় আন্দোলন করেছেন, খুব খারাপ লেগেছে। কিন্তু এখন নতুন পরিস্থিতিতে নতুন সুযোগ এসেছে, এবং আমার দৃঢ় বিশ্বাস যে আগামী দিনে পশ্চিমবাংলাকে একটা সোনার বাংলা হিসেবে আমরা দেখার একটা গুড বিগিনিং। একটা শেষ প্রশ্নে আসতে চাই যে এই যে আজকে বাংলা একসময় ছিল সবার উপরে, এখন সব থেকে পিছনে। মানুষ আজকে যে স্টুডেন্টগুলো, প্রচুর স্টুডেন্ট বাইরে চলে যাচ্ছে পড়াশোনা, তারা ইমিগ্রেন্ট হচ্ছে। না, ইতিহাসের নিয়মে সবকিছু না সাইক্লিক্যাল প্রসেসে চলে। হ্যাঁ, কোনো কিছু একেবারে স্টেডি ভার্টিক্যাল ওয়েতে এগোই না। আমরা একটা শক পেয়েছি, একটা পশ্চিমবঙ্গ ধাক্কা খেয়েছে এবং ব্যাকবেঞ্চার হয়েছি, কিন্তু এটা আমাদের কাছে একটা নতুন সুযোগ করে দিয়েছে আবার। সুতরাং আমরা সেই জায়গা থেকে ঘুরে দাঁড়াবো এবং সেই চ্যালেঞ্জটাকে নিয়ে পশ্চিমবঙ্গকে সঠিক জায়গায় আবার প্লেস করব ভারতবর্ষে। এবং পুরোনো দিনের যে স্লোগান, যে আজকের বাংলা যা ভাবে, মানে কালকের ভারতবর্ষ সেটা ভাববে, সেই জায়গাটাকে আবার আমরা করে নিয়ে আসতে চাইছি।